নমস্কার। বাংলাদেশে পালাবদল এক ঢিলে বহু পাখে দ্বিতীয় পর্যায়ের ভিডিওতে স্বাগত জানাই। যারা প্রথম অংশটি দেখেননি তারা এই অংশটি দেখলে কিন্তু বুঝতে পারবেন না, তাই 1 নম্বর অংশটি অবশ্যই আগে শুনবেন, তারপরে এই অংশে আসবেন। জুলাইয়ের 16 তারিখ থেকে গতকাল পর্যন্ত এই 21 দিনে 440 জন মানুষ, বাংলাদেশের মিডিয়া যা জানাচ্ছে তার সংখ্যা বেশিও হতে পারে, যে 440 জন মানুষের প্রাণ গেছে কি স্বাধীনতার লড়াইয়ে, কোটা বিরোধী আন্দোলনে, সাম্যের দাবিতে, মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরির দাবিতে, মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক সরকারি চাকরির দাবিতে 440 জন নাগরিক, বাংলাদেশি নাগরিকের প্রাণ গেছে জুলাইয়ের 16 থেকে গতকাল পর্যন্ত। যা খবর 21 দিনে 440 জন। তাই 440 জনের মধ্যে কোনো বিলিয়নিয়ার ছিল, কোনো রাষ্ট্রনেতা, রাষ্ট্রনেত্রী তো এখন ভারতবর্ষে পালিয়ে এসেছেন, মানে আগে থেকেই সব ঠিকঠাক ছিল, আমি বহু আগেই বলেছি। তো এরা সাধারণ মানুষ, একে অপরকে মেরেছে, কেউ আওয়ামী লীগের, তো কেউ বিএনপির, বা কেউ জামাতের, বা কেউ গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে বিপ্লবী হওয়ার আহ্বানে সাড়া দিয়ে মুরগি হয়েছেন। পুলিশের গুলিতেও অনেকে গেছে, তা এই পুলিশও তো সাধারণ মানুষ। আদানি, আম্বানি, রকফেলার, বিল গেটস, ক্লাউস হোয়াব, জেকব শিপের ছেলেমেয়েরা পুলিশ হয় কি, বা সেনা জওয়ান হয় কি, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, নিম্ন মধ্যবিত্তের ছেলে পেলে এরাই তো পুলিশ হয়, এরাই তো সেনাবাহিনীর পুরোভাগে থেকে লড়ে, দেশের জন্য লড়ে, প্রাণ দেয়। টপ লেভেল কিন্তু অক্ষত থাকে, আর আমরা একে অপরকে শত্রু মনে করে একে অপরের বুকে ছুরি বসিয়ে দিই, আমাদেরকে ওরা ব্যবহার করে, আমরা হলাম পুতুল, আমাদের যেমন ব্রেন ওয়াশ করে আমরা তেমন নাচি। শুধু এই আন্দোলনের কথা বাদ দিন, একটুখানি মগজটা খেলিয়ে দেখুন দেখি, পৃথিবীতে যত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেটাকে ওরা ইসলামিক টেরোরিজম বলে ডেকে থাকে, যে ইসলাম ওরা বানিয়েছে, ওরা প্রমোট করেছে, সেই ইসলাম, ওয়াহাবি বলুন, সালাফি বলুন, এই কট্টরপন্থী ইসলামকে যে ওরা প্রমোট করেছে গোটা বিশ্ব জুড়ে, সেই ইসলামী হানাকে, সন্ত্রাসবাদী হানাকে ওরা ইসলামী টেরোরিজম বলে, তাই তো? কেউ আবার ওদেরই কন্ট্রোলড অপোজিশন প্রতিবাদ করে বলে না 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 না, ধর্মের তো কোনো রকম সন্ত্রাসবাদ নেই, ওরকম করে ওরাই সাজিয়ে রেখেছে, ওরা বলে, ব্যাস ওই পর্যন্তই। তা এই যে সন্ত্রাসবাদীরা এরা কি কাদের মারে বলুন দেখি? কাদের মারে? সাধারণ মানুষকেই মারে। আল শাবাব থেকে শুরু করে, আল কোয়েদা থেকে শুরু করে, লস্করি তৈবা থেকে শুরু করে, হিজবুল মুজাহিদিন থেকে শুরু করে, এই যে এত সমগ্র বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে, তারা কখনো আদানি, আম্বানি, বিল গেটসের মতো লোকজনকে মেরেছে? মারেনি। তা ওরা পারে না? ওরা তো আত্মঘাতী ফিদাইন হয়ে যায়, ট্যাঙ্কের মধ্যে সেঁধিয়ে যায়, লাফ মারে, সেনাবাহিনীর কনভয়ের মধ্যে ঢুকে যায়, কোমরে বুকে বোমা বেঁধে, আরডিএক্স বেঁধে তুমুল উদ্যমে ঝাঁপিয়ে পড়ে। কই
একজন বিলিয়নিয়ারের নাম বলুন তো, যারা এই সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছে গোটা বিশ্ব জুড়ে। একটাও পাবেন না, যদি পান আমাকে লিঙ্ক দেবেন। তো এটা দিয়েও আপনারা বোঝেন না, বুঝতে পারেন না এগুলো কারা করায়। ওই যে বহু আগেই জেফ কেনেডি, যাকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডেও লিখেছি বিস্তারিত, তো তিনি একটা অসাধারণ উচ্চারণ করেছিলেন, তারপরেও তাকে খুন করা হয় আর কি। সেই খুনের আর কিনারা হয়নি, হবেই বা কী করে। ওরাই তো করায়, প্রভুরাই তো করায়, যারা অর্থনীতির নিয়ন্ত্রণে আছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ব্যাংকিং এলিটস, ডিপ স্টেটকে দ্বারা কন্ট্রোল করে। আমরা উপরে উপরে বুঝি, সারফেস লেভেলে পুঁটি মাছ সাঁতার কাটি, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করি, বিদ্বেষ যায়। কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ বিজেপি, কেউ গেরুয়া, কেউ সবুজ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ হেফাজত। এই রকম করে সাধারণ মানুষরা ভাগাভাগি হয়ে যায় আর পরস্পরকে গালিগালাজ করে, হত্যা করে, প্রয়োজন পড়লে। আমাদের প্রভুরাই আমাদের উস্কে দেয়। একদম টপ লেভেলের প্রভুদের পেইং রোলে একটা ধরনের মিডল লেভেলের প্রভুরা থাকে, তাদের গায়েও আবার আঁচড় টাচড় লাগে না। বড় জোর যখন তারা পলিসি রূপায়ণে বাধা সৃষ্টি করে, তখন রাষ্ট্রপ্রধানদেরকেও সরিয়ে দেওয়া হয়। যেমন জেফ কেনেডিকে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকাতে আরও একাধিক রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। করোনাকালে আমরা দেখেছি জন মাগুফলি, তানজানিয়ার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও 4 জন রাষ্ট্রপ্রধান দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি, তাদেরকেও এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা এই ফার্মা লবির ভ্যাকসিন কার্যক্রমে বাধা সৃষ্টি করবার জন্য সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিলিয়নিয়ার না, তাদেরকে কিন্তু তাদের গায়ে একটি আঁচড়ও লাগে না। কেন লাগে না? ওরাই তো ফান্ডিং করে, যাতে করে ওদের অর্থনৈতিক পলিসি, রাষ্ট্রের অর্থনৈতিক পলিসি বিলিয়নিয়ারদের পক্ষে, পুঁজিবাদীদের পক্ষে, জায়নিস্ট পুঁজিবাদীদের পক্ষে বেন্ড করা যায়, তৈরি করা যায়, রূপায়িত করা যায়। তাই এই 440 জনের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, একজনও বিলিয়নিয়ার নেই। আগামীতেও যদি এই রকম ধরনের আন্দোলন, লড়াই, কর্মসূচি যত দেশেই ঘটুক না কেন, সেখানেও এই মৃত্যু তালিকায় একজনও বিলিয়নিয়ার থাকবে না, একজনও জায়নিস্ট প্রভু থাকবে না। কারণ ওরাই তো বাজিগর। আর যেদিন আমরা এই বাজিগরদের শনাক্ত করে তাদেরকে চিহ্নিত করতে পারবো, উপলব্ধি করতে পারবো, যারা দাজ্জাল ব্যবস্থাকে রূপায়িত করছে, সেই দিনই আমাদের চেতনার প্রকৃত বিকাশ ঘটবে। আসুন প্রসঙ্গে আসে। তো এই যে বাংলাদেশে ঘটনাক্রম আপনারা জানেন, আদালত জুন মাসে জানিয়ে দিয়েছিল যে কোটা থাকছে। তো 18 সালে 2018-তে হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোটা আর থাকবে না। কিন্তু কোটা তো থাকবেই, এটা তো সেই উদ্দেশ্যেই করা হয়েছে, ডিভাইড অ্যান্ড রুলের উদ্দেশ্যে। বেশ ভালো কথা। তাহলে কি দাঁড়ালো? আদালত জানালো কোটা থাকবে। এটা হাসিনাও কি জানতেন না আদালত কি রায় দিতে চলেছে? তিনি জানতেন, আলবাত জানতেন। বেশ, তারপর কি ঘটল? তারপরে বিক্ষোভ শুরু হলো, যেমনটা প্রত্যাশিত ছিল। জুন মাসের বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ ছিল, যেটা শুরু হলো। তারপর দেখা গেল সেখানে প্রত্যাশা মতোই উগ্র, মানে ওই প্রভুদের প্রিয় জামাতারা ঢুকে পড়ল। এই জামাতারা মানে প্রভুদের জামাইরা ঢুকে পড়ল। জামাতা মানে আসলে কি? জামাতা সব একাকার। তো সেইটা আপনারা একটু ভেবে নেবেন, বুঝতে পারবেন। আমি একটু রসিকতা করে কথা বলি মাঝে মধ্যে। তারপরে কি হলো? হিংসাত্মক ঘটনা ঘটতে শুরু করলো, একে অপরকে মারামারি শুরু হলো, হত্যালীলা শুরু হলো। এবং সাম্প্রতিককালে আবার হিন্দুদের ওই যে খবরে দালাল মিডিয়া তো উঠে পড়েই লেগেছে। এবার দেখবেন খবরগুলো আপনারা আরও বেশি করে পাবেন। ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকে কত মানুষ মারা যাচ্ছে,
করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়ায় বাংলাদেশে তো আবার চীনা ভ্যাকসিন মহাজনী কারবারের এখন অন্যতম প্রধান ঠেক হলো চীন। তাদের তৈরি ভ্যাকসিন সিনোফার্ম সিনোভ্যাক মূলত দেওয়া হয়েছে। তাতে করে কত মানুষের অকালে কত যুবক চলে যাচ্ছে ফেসবুক পোস্টে আমি দেখতে পাই, কিন্তু কেউ বুঝতে পারেন না কতিপয় বাদ দিয়ে কেন এই অকাল মৃত্যুগুলো ঘটছে। তো সেইগুলো এখন আরও বেশি করে ধামাচাপা পড়ে যাবে। তো তারপরে কি হলো? তারপরে কিন্তু আন্দোলনটা হিংসাত্মক আকার নিল। আমরা জানা কথা, ভাঙচুর শুরু হলো, এই শুরু হলো কোটার বিরুদ্ধে। স্বাভাবিক সাধারণ মানুষ মুরগি হয়ে গেল, ভাবলো তাই তো সাম্যের জয়গান গাওয়া হচ্ছে, তারাও সামিল হলেন, না বুঝে সামিল হলেন। এই যে 440 জন মারা গেলেন, তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা ঢোকেনি আমি নিশ্চিত করে বলতে পারি। যাদের ঢুকেছে তারা সেফ সাইডে উপর থেকে কন্ট্রোল করেছেন। প্রভুদের সঠিক সার্থক দালাল হিসেবে তারা আন্দোলনের দিশা দিয়েছেন, আর তারাই এখন মোহাম্মদ ইউনূস সাহেবকে চাইছেন উপদেষ্টা হিসেবে। কি তাতে করে কি হবে? সরকারি চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে। এই জন্য মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা চাওয়া হচ্ছে। কোটা এখন কোথায় গেল? কোটা আন্দোলন দেখা গেল আসলে পট পরিবর্তন, মানে শাসকের মুখ পরিবর্তনের কাজে লাগলো। পরিবর্তন কিন্তু আদৌ হয়নি। আসছি এক এক করে। তো এটা ঘটনা পরম্পরায় আমরা আগে ফিরে আসি। এই আন্দোলনের ফলেও কিন্তু হাসিনার উৎখাত ঘটেছে এমন বলা যাবে না, চলছিল। হাসিনার সমর্থক যারা আওয়ামী লীগের, তারাও পথে নেমেছিল, পাল্টা মারামারি হচ্ছিল, আমরা সেটা জানি, এটা ঘটছিল। তারপরে কি হলো? ব্যাপারটা একটু তীব্র আকার ধারণ করলো। তাতেও কিন্তু হাসিনা পদত্যাগ করেননি। কি কখন করলেন? সেনাপ্রধান, তাই তো, সেনাপ্রধান যিনি তাঁরই হাসিনারই আত্মীয়, খুড়তুতো বোনের, হাসিনার খুড়তুতো বোনের স্বামী, তো ওয়াকারুজ্জামান, তো তিনি ফোন করলেন এবং দেখা গেল যে তিনি হাসিনাকে ফোন করলেন যে এবার ছাড়তে হবে, পদত্যাগ করতে হবে। হাসিনাও সেইভাবে সুরসুর করে দুপুরে প্লেনে উঠলেন, চাপলেন। সেনাবাহিনীর প্লেন, হারকিউলিস সম্ভবত মডেলের নামটি। তো সেটিতে চেপে ভারতে ঢুকে পড়লেন। র্যাডারে দেখা গেল কোনো রকম মানে বিদেশি প্লেন ঢুকে গেলে তো স্বাভাবিকভাবে কোনো হানা আক্রমণ যেটা হয়ে থাকে প্রশ্নই আসে না। সামরিক বাহিনীর প্লেন, তবুও কিছু হলো না। তো তার ভারত, হাসিনার একটা ইমেজ আছে ভারত বন্ধু, এবং সেটা তো আপনারা জানেন, ভারতপ্রেমী, সেটাকেও এখানে কাজে লাগানো হবে। আসছে এক এক করে। তো তিনি ঢুকে পড়লেন ভারতবর্ষে। এখন তিনি সেফ হাউসে নিরাপদেই আছেন। এবং সেনাপ্রধানের দায়িত্বে থাকা যিনি রয়েছেন জামান সাহেব, প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রী, তিনি বিদায় নেওয়ার আগে, প্লেনে ওঠার আগে বিদায়ী ভাষণ দিতে চেয়েছিলেন জনগণকে, জানা যাচ্ছে জনগণের উদ্দেশ্যে। তো জামান সাহেব সেটাও বলেননি, অনুমতি দেননি। তো বেশ, তো উনি ভারতবর্ষে আশ্রয় নিলেন। এটা হবে আমি জানতাম, বহু আগেই বলেছে। তো এবার এই সেনাপ্রধান কি বলেছেন? তিনি বলেছেন শান্তি বজায় রাখুন আমরা, এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে একটা সর্বদলীয় বৈঠকের কথা বলা হয়েছে। বৈঠক হচ্ছে এবং বলা হয়েছে যে বাংলাদেশে আবার নির্বাচন হবে, সেনা শাসন থাকবে না, এরকম একটা ললিপপের গল্প করা হয়েছে। বেশ, তো কি এবার কোন দল ক্ষমতায় আসবে? বিএনপির অস্তিত্ব আছে? বিগত নির্বাচনে কি দেখেছেন? আপনারা তো ভালো জানেন বিএনপি কত সংখ্যক ভোট পেয়েছিল, কত শতাংশ ভোট পেয়েছিল। তো বিএনপির অস্তিত্ব কতটা কি আছে আমাদের রাজ্যের বামেদের মতো, যেটা মহাপ্রভুরাই বামেদের তুলেছিল, মহাপ্রভুরাই নামিয়েছে, ওদের যখন যাকে যেমন দরকার। তো তো তাহলে কারা সরকার গঠন করবে বলুন দেখি? কে করবে? বিগত নির্বাচনে আওয়ামী লীগ তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এসেছিল, তাই তো আপনারা জানেন। তাহলে এরপরে বলা হচ্ছে যে আবার সরকার গঠন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। অনেকেই বলছেন তা কে করবে সরকার গঠন? আওয়ামী লীগ তো গেল, কে? বিএনপি নাকি জামাত? যেই করুক না কেন, কন্ট্রোল যে এই সেনা প্রধানের হাতেই বা সেনাবাহিনীর হাতেই থাকবে,
মূল জায়গাটা। এবং এই সেনাপ্রধান বা সেনাবাহিনী তাকে যে জায়নিস প্রভুরাই এই জায়গায় এনে পৌঁছে দিল, তিনি হাসিনাকে ফোন করেছেন আমরা জানতে পাচ্ছি, তাকে কে ফোন করেছে আমরা কিন্তু জানতে পাচ্ছি না, জানানো হবে না, ওটা নেপথ্যে থাকে, বাজিগররা করে। এবং একইভাবে আমাদের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষে তাকেও ফোন করা হয়েছে, তিনিও জানতেন, সবই একদম আগে থেকে স্ক্রিপ্টেড, বহু আগেই বলেছে। মিলিয়ে নেবেন শুধু, আমার যারা পুরনো ভিডিওগুলো দেখেন বা লেখালেখি পড়েন, বইপত্র পড়েন, তারা পেয়ে যাবেন। তাহলে এখন কি দাঁড়াবে, কেন এটা করা হলো? এবার আমি বিগত আগের ভিডিওতে কিছু প্রশ্ন রেখেছিলাম। প্রথমত, বাংলাদেশে এখন, বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে এখন কর্মসংস্থান শূন্যতে গিয়ে ঠেকবে, প্রায় শূন্য। এআই তো চাকরি খাওয়ার জন্য এসেছে, জানেন তো, চাকরি দেওয়ার জন্য এআই আসেনি, রোবোটিক্স আসেনি। মাঝখানে সরকারি চাকরিগুলো তৈরি করা হয়েছিল কেন বলুন তো? মানুষকে ফিয়াট কারেন্সির লোভ দেখিয়ে জমি জমা থেকে উৎখাত করবার জন্য। একটা কম পরিশ্রমে, নামমাত্র পরিশ্রমে, ভালো মাইনে পেয়ে, ভালো টাকা পয়সা নিয়ে, বাড়ি গাড়ি করে আরাম করার প্রলোভন দেখিয়ে জমি জমা উৎপাদকের ভূমিকা থেকে, কৃষি থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার জন্য, আইডেন্টিটি থেকে, শেকড় থেকে মানুষকে বিচ্ছিন্ন করবার জন্য কিন্তু এই সরকারি চাকরি নামক প্রলোভনের টোপটি দেওয়া হয়েছিল। এটার উদ্দেশ্য একটা তো বললাম, মাটি থেকে, জমি থেকে বিচ্ছিন্ন করা, মেরিটের নামে, মেধার নামে। মেরিট বা মেধা আসলে হচ্ছে দালালি করা, শাসক শ্রেণীর দালালি করা। তারা যে কর্মসূচিগুলো প্রয়োগ করেন, দেন আর কি, সেটা ডব্লিউবিসিএসই হোক বা শিক্ষক শ্রেণী হোক, তাদের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ব্রেন ওয়াশের মাধ্যমে পরিচালিত করা, ওটাই উদ্দেশ্য ছিল। সেই কারণেই পাশাপাশি ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা। সরকারি চাকরি মানে সুবিধাভোগী শ্রেণী, তারা একটা স্টেটাসে থেকে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একদিকে, তথাকথিত যারা চাকরি পেল না তারা তাদেরকে ঈর্ষা করছে, অর্থাৎ পরিষ্কার একটা ডিভাইড অ্যান্ড রুল তৈরি করা হলো। তো এখন সেই সরকারি চাকরির মাধ্যমে এই যে কর্মসূচি, সেটা আর রূপায়ণ করার সুযোগ নেই, কারণ নতুন বিশ্ব ব্যবস্থা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কেন? এখন আর অত চাকরি ওরা দেবে না। যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য সার্থক হয়ে গেছে, 100% না হলেও 90%। তাহলে এখন কি করা হবে? এখন বাংলাদেশের আর চাকরি বাকরি হবে না, আমাদের দেশেও সরকারি চাকরি হবে না, বহু আগেই বলেছি। কিছু চুক্তিভিত্তিক চাকরি হতে পারে, মূল্য ঝুলিয়ে রাখা হতে পারে, যাতে করে যুব সমাজ আবার একটু খাটাখাটনি করে, নিজেদেরকে ভুলিয়ে রাখে, আন্দোলনে লড়াই, প্রকৃত আন্দোলনের কথা বলছি, এইসব তথাকথিত প্রমোটেড কোটা বিরোধী আন্দোলন নয়, যেটা আসলে জায়নিস শক্তির ব্যবহার করেছে। কেন? এই যে হতাশায় ভোগা যুব সমাজ, তাদেরকে একটু ব্যস্ত রাখা, আশার আলো দেখানো, এই যে আবার সব ঠিক হয়ে যাবে, এবার আপনারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, এরকম একটা পরিমণ্ডল তৈরি করে তাদেরকে মুরগি বানিয়ে আরও অনেকটা সময় নিয়ে নেওয়া আগে। হ্যাঁ, কারণ বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের দেশেও তৈরি হয়েছে, যে কোনো সময় কিন্তু তৈরি থাকুন। এইরকম করে বিভ্রান্তি করা লড়াইয়ের নামে ধর্মের দিকে কিন্তু আমাদের পরিচালিত, ধম্মকম্মের নাম করে কিন্তু আমাদেরকে আবার ওরা লড়িয়ে দিতে পারে, তৈরি থাকুন। এবার কি হলো? যুব সমাজকে ব্যস্ত রাখা গেল, তারা অমূল্য সময় নষ্ট করলো, অনেকে প্রাণও নষ্ট করলো, তাই তো? এই একটা দিক হলো। মূল ইস্যু থেকে সরিয়ে দেওয়া। কোটার জন্য চাকরি হচ্ছে না এমন নয়, চাকরি আর থাকবে না, সরকারি চাকরি উবে যাবে, কারণ সব বেসরকারি হাতে চলে যাবে। ও দেশেও আদানি ঢুকে গেছে আপনারা জানেন, ও দেশে চীন ঢুকে গেছে আপনারা জানেন। বাংলাদেশের কত টাকা লোন এই মুহূর্তে, গত ডিসেম্বর পর্যন্ত 100 বিলিয়ন, 11 লক্ষ কোটি টাকা লোন, বিদেশি লোন, বৈদেশিক লোন, যেটা 2029-এ প্রায় 400 বিলিয়ন, অর্থাৎ 44 লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলবে। সে তথ্যের লিঙ্ক আমি আগের ভিডিওতে দিয়েছি। তো এই অবস্থায় ওরা কি চাইবে? ওরা চাইবে দেশটাকে পুরোটাই
নিজেদের কন্ট্রোলে নিয়ে নেওয়া, অর্থাৎ আর্থসামাজিকভাবে পুরোটা প্রাইভেটাইজেশন করা, যেটা ভারতবর্ষে কিছুটা এগিয়েছে প্রাইভেটাইজেশন আপনারা জানেন, কিন্তু বাংলাদেশে সেই প্রাইভেটাইজেশন, জায়নিস আগ্রাসন এখনও সেই পর্যায়ে যায়নি, একটু পিছিয়ে আছে। আর তাই তথাকথিত গণতান্ত্রিক সরকার দিয়ে এই কাজটা হবে না। আরও কঠোর দমনপীড়ন চাই, আরও কঠোর হাতে জনগণের বিক্ষোভকে আগামীতে মোকাবিলা করতে হবে, কারণ বেকারত্ব বাড়বে, খাদ্য সংকট বাড়বে, সমস্ত কিছুতেই সংকট বাড়বে। পাশাপাশি ভ্যাকসিন গুঁজতে হবে। এই যে এবার করোনামৃত যখন দেওয়া হলো বাংলাদেশে, ডেটা বলছে অনেকেই নিয়েছেন, প্রথম ভ্যাকসিন প্রথম ডোজ 95% নিয়েছেন, দ্বিতীয় ডোজ অবশ্যই অনেক কম নিয়েছেন, তৃতীয় ডোজ তো আরও কম নিয়েছেন। তো এই যে ডেটা দেখানো হচ্ছে 95% এবং দ্বিতীয় ডোজের বেলায় 70%-এর কিছু বেশি, এই ডেটাগুলো কি সঠিক? অনেকে তো কাগজ বের করেছেন, নেননি। এই সত্যটা কি ওরা জানে না? ওরা জানে। আর তাই ওরা নিশ্চিত হতে চায় যে আরও বেশি করে গোঁজা যাবে, সবার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ততটা সহজ হবে না। চীনে যেমন করে একনায়কতন্ত্রকে কায়েম রাখা হয়েছে, যা ভৌ প্রদানের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, গুঁজে দেওয়ার ক্ষেত্রে, ফার্মা কোম্পানির মুনাফাবাজির ক্ষেত্রে এবং ডিপপুলেশনের ক্ষেত্রে। বাংলাদেশ ছোট্ট দেশ, লোকসংখ্যা প্রায় 20 কোটি, বুঝতেই পাচ্ছেন ডিপপুলেশনের দরকার আছে, পাশাপাশি ফার্মা লবির মুনাফাবাজিরও দরকার আছে, এটা সেটা জানে। আর তাই সেনাবাহিনীকে যদি ক্ষমতায় রাখা যায় এবং যদি পরবর্তীকালে সরকার এনেও যদি সেনাপ্রধানকে দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় সরকারকে, সেটাই উদ্দেশ্য, তাহলে কিন্তু এই বিধিনিষেধগুলো আগামীতে আরও বেশি করে কড়া হাতে জনতাকে মোকাবিলা করা যাবে। হ্যাঁ, যেটা তথাকথিত গণতান্ত্রিক সরকার দিয়ে অসম্ভব ছিল। এই একটা কারণ। কিন্তু আমি বহু আগেই বলেছি, আরও একবার বললাম, কঠোরভাবে জনগণকে বাগে আনা, কন্ট্রোলে আনা। কিন্তু অর্থাৎ এই যে সেনানায়ক বলুন বা এই যে রেজিম চেঞ্জ বলুন, এরা কিন্তু জায়নিস শক্তিরই দালাল, সরাসরি দালাল হিসেবে কাজ করবে। গণতন্ত্রের যে একটা মোড়ক থাকতো, সেটাও এখন উবে যাবে, উবে গেছে অনেক দেশ থেকে। এইভাবে ওরা কিন্তু একটা লক্ষ্য নিয়ে নিয়েছে। আর কি, আরও অনেক, এক ঢিলে বহু পাখি, বহুবার ইতিমধ্যেই জানিয়েছি এই ভিডিওর শিরোনাম। আর কি, আওয়ামী লীগ তথা হাসিনার ওরাই তৈরি করেছে একটা ভারত প্রেমী একটা ইমেজ আছে, মানে আওয়ামী লীগ মানে ভারতের দালাল, দেখবেন এটা বলা হয়। এবং সেই হাসিনা আবার ভারতবর্ষে পালিয়েছেন, মানে আশ্রয় দিয়েছে, ভারতবর্ষ আশ্রয় দিয়ে। তাহলে কী হলো? 2 2 4 হয়ে গেল। ভারতের যে জায়নিস শক্তির দালাল, ভারতও যে সার্বভৌম রাষ্ট্র নয়, এই মুহূর্তে পৃথিবীতে কোনো সার্বভৌম রাষ্ট্রই নেই, একটাও নেই, সবাই জায়নিস শক্তির পরিচালিত, তাই তো? সেটা তো সাধারণ লোকজন জানবে না। ওই দেখো হাসিনা ভারতে গেছে, তার মানে কি বাংলাদেশে যা যা খারাপ কিছু হচ্ছে সব কিছুর পেছনেই ভারত, অর্থাৎ ভারতকে কাঠগড়ায় তোলো, ভারত বিদ্বেষ ছড়াও। অর্থাৎ ভারত বাংলাদেশ যে বিদ্বেষের খেলা, যেটা একসময় ভারত পাকিস্তান ছিল, সেটা জানেন তো এখন রিপ্লেস হয়ে গেছে। ক্রিকেট খেলায় দেখবেন পাকিস্তানকে ওরা শেষ করে দিয়েছে। পাকিস্তানকে তো ওরা ওই কট্টর ইসলাম, মানে ওদের যে ইসলাম প্রমোট করে 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 দেশটাকে এক্সপ্লয়েট করে শেষ করে দিয়েছে, আর কিছু নেই। তাই পাকিস্তান এখন ফরিয়া স্টেট, যেটা ওরা বাংলাদেশকেও আমাদের এবং আমাদের দেশকেও আগামীতে। তো তাহলে কী দাঁড়াচ্ছে? এখন দেখবেন খেলাটা জমে যায়। এখন ভারত বাংলাদেশ যখন ক্রিকেট খেলা হয়, দেখবেন খেয়াল করে কীরকম ধরনের অশ্লীল গালাগালি একে অপরকে দেওয়া হয়, দেশ তৈরি করে ডিভাইড অ্যান্ড রুল, ধর্মকে প্রমোট করে, ওদের তৈরি ধর্মকে প্রমোট করে ডিভাইড অ্যান্ড রুল, জাতপাতকে প্রমোট করে ডিভাইড অ্যান্ড রুল। তাহলে এই যে একদিকে জাতীয়তাবাদের লড়াইটা, বিদ্বেষটা জমবে, ভারত প্রেমী হাসিনা, তাই তো? পাশাপাশি আবার দেখবেন হাসিনা নাকি আবার হিন্দুদের প্রতি একটু সদয়, এরকম প্রচার আছে, করা হয়। তো যাই হোক, হতেই পারেন, নাও পারেন, ওটা মূল বিষয় নয়। তাহলে ভারতে আশ্রয় নিয়েছে হাসিনা। ভারত কীরম দেশ? হিন্দু প্রধান দেশ, সিংহভাগই হিন্দুর দেশ। তাহলে কি দাঁড়ালো? হিন্দু মুসলমানের যে লড়াইটা, বিদ্বেষটা, সেটাও বেশ জমিয়ে ক্ষীর করে দেওয়া যাবে।
অর্থাৎ বাংলাদেশে মৌলবাদী উত্থান, মৌলবাদ কথাটা ভুল, মানে প্রমোটেড ইসলাম, প্রমোটেড যে ইসলাম, সেই প্রমোটেড ইসলাম যেটা সৌদি আরবিয়ায় তৈরি করা হয়েছে, যেটা আফগানিস্তানে তৈরি করা হয়েছে, তার একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেল বাংলাদেশে। এটা কতদূর যেতে যাবে সেটা আগামী জানে, কিন্তু ক্ষেত্র কিন্তু তৈরি করা আগে থেকেই ছিল। এটার মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাগুলো ঘটছে, আগামীতে আরও ঘটবে, এবং আমাদের মিডিয়া সেটাকে আরও বাড়িয়ে চড়িয়ে অতিরঞ্জিত করে প্রচার করবে। তাতে করে কিন্তু ফয়দা লুটবে কে? আমাদের দেশের যে গেরুয়া দলটি, তার আসন সংখ্যা কম ছিল, এবং পশ্চিমবঙ্গে যাদের ক্ষমতার আসার স্বপ্ন রয়েছে, সেটা হয়নি, এবারেও হয়নি। তো সেইটা আগামীতে কিন্তু এই যে প্রতিক্রিয়া আর কি, ওইদিকে জানেন তো আমাদের মধ্যে সাম্প্রদায়িক সত্তাটা বেশি, আমরা গভীরে যাই না। ইহুদি শক্তির ষড়যন্ত্রটা, জাল ব্যবস্থার ব্যাপারটা আমরা জানি না, বুঝি না, চেষ্টাই করি না। আমরা উপরে উপরে পুঁটি মাছের মতো সারফেস লেভেলে সাঁতার কাটি, ডিপ স্টেটকে বুঝি না, বোঝার চেষ্টা করি না। আর তাই এইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে, বাস্তবেও তো হবেই, ওরাই করাবে। সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান আগে পরের দিন কি খাবে, ছেলেটার মুখে কি অন্ন তুলে দেবে, সেটা নিয়েই ভাবে। তারা অত ওই লেভেলে ভাবে না। কারা ভাবে? যাদেরকে জায়নিস শক্তির সরাসরি দালাল, যাদের অ্যাকাউন্টে মালকড়ি ঢোকে। অনেকে আবার হেলিকপ্টার করে ধর্ম প্রচার করতে যান, জানেন তো, প্রচুর ইনকাম তাদের। ধর্মগুরুদের কথাই বলছি। তো তারা লাগাবেন তাদের সব প্রচার, তাদের ভিডিওগুলো আমি দেখেছি। তারা একবারও নিউ ওয়ার্ল্ড অর্ডার বলুন বা এই ভ্যাকসিন পার্শ্ব প্রতিক্রিয়া বলুন, কিচ্ছু বলেন না। কোনো লড়াই নেই, কোনো জমায়েত নেই, কিচ্ছু নেই। শুধু দাড়ি, টুপি, বস্তা মানে বোরখা, এই করতে হবে। গোসলের নিয়ম কানুন করেন। গোসল কি করে করবেন? ইসলাম যে অর্থনীতির একটা জায়গা, যেটা জায়নিস শক্তি উপলব্ধি করেছিল, ইসলাম মানে একটা সম্পূর্ণ স্টেট উইদিন এ স্টেট তৈরি করার ক্ষমতা রাখে। অর্থনীতিকে জাকাতের ওপর ভিত্তি করে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার উল্টো একটা ব্যবস্থা হজরত মোহাম্মদ রাসূল যেভাবে ভেবেছিলেন, যেটা সবচেয়ে বেশি আতঙ্কের কারণ এই জায়নিস শক্তির কাছে, ইহুদি পরিচালিত জায়নিস শক্তির কাছে। তাই ইসলামকে ওরা কিন্তু আমি বারবার বলেছি, ওরা কিন্তু শেষ করছে এইভাবে। ওদের মধ্য থেকে, বাইরে থেকে তো ভাঙা যায় না। ভেতরের লোভী হুজুর বলুন, ধর্মগুরু বলুন, আলেম বলুন, এদেরকে প্রমোট করে একটা বিকৃত রূপকে সামনে এনে সন্ত্রাসবাদীর ধর্ম বানিয়ে দিয়ে মানুষ অন্যান্য ধর্ম থেকে, সমাজ থেকে, শিক্ষা থেকে, দীক্ষা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এমন একটা রাষ্ট্রের জন্ম দিচ্ছে ওরা, যেটা ওদের এজেন্ডাকে রূপায়িত করতে আরও বেশি করে সাহায্য করছে। মডেল রাষ্ট্র কীরকম আমি আগের ভিডিওতে বলেছি। তাহলে কি দাঁড়াবে? ওদিকে যখন এই ঘটনাগুলো, বিদেশের ঘটনাগুলো ঘটতে থাকবে, এদেশেও ঘটতে থাকবে। অন্তত জনমানসে তার প্রভাব ভোট ব্যাংকে পড়তেই পারে। যে স্বপ্নটা, অর্থাৎ ওই যে প্রতিক্রিয়ার স্বপ্ন গেরুয়া দলটি দেখে আসছে, যাদের উদ্দেশ্য একই রকম আদানি আম্বানির কাছে দেশ বেচে দেওয়া। এবং আদানি আম্বানি কিন্তু আবার এই জায়নিস শক্তির সরাসরি দালাল। প্রকৃতিকে এক্সপ্লয়েট করে, জনগণকে বিচ্ছিন্ন করে দিয়ে, শেষ করে দিয়ে, মানুষের সম্পদকে কুক্ষিগত করা, অরণ্য সম্পদ, প্রকৃতির সম্পদ, সমস্ত কিছুকে কুক্ষিগত করার যে ষড়যন্ত্র, জায়নিস ষড়যন্ত্র, তার প্রত্যক্ষভাবে রূপায়িত করছে এবং নিজেরা সুবিধা ভোগ করছে এই বিলিয়নিয়ার দালালগুলো। তাই তো? সেটা আমরা জানি। তাহলে কি দাঁড়াবে? ওই দেশও লুটবে ওরা, এই দেশও লুটবে ওরা। মাঝখানে জনগণ ললিপপ ধরবে, ধর্মের ললিপপ ধরে পরস্পরকে গালিগালাজ করবে। ক্রিকেটকে কেন্দ্র করে গালিগালাজ করবে, পলিসিকে কেন্দ্র করে গালিগালাজ করবে, হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হবে। ইতিমধ্যে পোস্ট দেখা যাচ্ছে আমাদের দেশে। তথাকথিত বুদ্ধিজীবী কবি বলে যারা পরিচিত আছে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারাও শুরু করে দিয়েছেন। মিডিয়া তো শুরুই করেছে, যেটা আগামীতে দেখবেন কোন পর্যায়ে যায়। সতর্ক থাকুন, তৈরি থাকুন। আমি আগেই বলেছি, সাবধানে থাকুন।
পাশাপাশি আর কি হবে, ওই যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার কথা বলেছে না ওরা, ওদিকে যেমন দাড়ি টুপি বস্তার ইসলাম, এদিকে তেমন গেরুয়া তিলকের হিন্দু। বুঝলেন তো, ভেতরে কিন্তু আসলে অর্থনীতির খেলাটা কেউ বুঝতে পারছে না। ওটা করিয়ে শোষণ করা, এক্সপ্লয়েট করা, মানুষকে ওই ধম্ম মানে ওই পোশাকই, বাইরের পোশাকটাকে বুঝিয়ে দিয়ে এই যে সংহিতা চালু হলো, নামটা একটু বদলে দিলাম সংহিতা। ওই যে মন্দির, রাম মন্দির হলো, তাই তো আসলে কি হলো, জনগণকে শোষণ করার জন্য, শাসন করার জন্য ধম্মের ললিপপটাকে ঝুলিয়ে দিয়ে অর্থনীতির উপর টোটাল কন্ট্রোলটা আরও বেশি করে মজবুত করা হলো। তাই তো, কজন বোঝে বলুন দেখি। পাশাপাশি কি হলো, হবে ওই যে এনআরসি, সিএএ, এবার ও দেশে হিন্দু নির্যাতন শুরু হলে কোট আনকোট হিন্দু নির্যাতন, মুসলমানের দ্বারা হিন্দু নির্যাতন এরকমই বলা হবে। বাস্তবে ফান্ডিং কারা করছে, এই এদেরকে কারা ইন্ধন দিচ্ছে, নোয়াখালীতে কারা ইন্ধন দিয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডেতে আমাদের কলকাতায় কারা ইন্ধন দিয়েছিল পেছন থেকে, এই খবরগুলো কেউ জানতে পারবে না, তার কোনো লিঙ্কও তো হয় না। সেটা তো শুধু বিশ্লেষণের ব্যাপার, পর্যবেক্ষণের ব্যাপার। সাধারণ মানুষ কি ভাববে, বুঝতে পারবে না। তো এইবার সেইখান থেকে হিন্দুরা যখন আমাদের দেশে বা নির্যাতিত লোকজন যখন ঢুকতে শুরু করবে আগামীতে, করতেই পারে, সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো তখন কি হবে, এইবার এই যে আমাদের দেশের লোকজনকে বলা হবে, এই দেখুন আপনার জীবিকা জীবন সব কেড়ে নিচ্ছে, ঢুকছে, এনআরসি করতে হবে। এদেশে অনেক মুসলমান বাংলাদেশ থেকে ঢুকে বসে আছে, তাদেরকে তাড়াতে হবে। হিন্দুদের তাড়াচ্ছে ওরা, এবার মুসলমানদের তাড়াতে হবে, এদেশ থেকে এনআরসি করে তাড়াতে হবে, সিএএ করে তাড়াতে হবে। এইসব অনেক রকম শুরু হয়ে যাবে। ভুক্তভোগী কবে হবে কারা? সাধারণ মানুষ। সাধারণ মানুষের কোনো দেশ নেই, কোনো ভূখণ্ড নেই, কিছু নেই, শুধু ব্রেন ওয়াশ আছে। সমস্ত দেশ ভূখণ্ড ওরাই নিয়ন্ত্রণ করে। আমরা আমাদেরকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয়, আমরা হানাহানি করে অন্ধকারে হাতড়ে মরে, ভাবি এই তো পেয়েছি, এবার আঁকড়ে ধরি, কী নাম? আওয়ামী লীগ। এই তো পেয়েছি, এবার আঁকড়ে ধরি, কী নাম? বিএনপি। এই তো পেয়েছি, এবার আঁকড়ে ধরি, কী নাম? জামাত। তারপর কুপকাত। এই যে 440 জন, এটা ওরা যুগ যুগ ধরে করে এসছে, বহু যুগ হয়ে গেল। আগে সভ্যতার উত্থানের সময় খুব কম স্কেলে হয়েছে, তখন এত মাধ্যম ছিল না, মিডিয়া দিয়ে মগজ ধোলাইয়ের খেলা ছিল না। এই যে দেখুন, এই যে মিডিয়াকে, দালাল মিডিয়াকে দিয়ে এই লড়াইকে বিপ্লবের লড়াই, আন্দোলন, সাম্যের লড়াই এসব বলে দাগিয়ে দেওয়া হয়েছে। দাগিয়ে দিয়ে আসল খেলাটা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো। পরিবর্তন কিন্তু কিছুই হলো না। হাসিনা যে এসব জানতেন না এমন নয়, তিনি জানতেন, এবং তারও যে কিছু হবে না, তিনি যে সেফ প্যাসেজ পাবেন সেটাও তিনি জানতেন। মাঝখান থেকে তথাকথিত ওই যে মুসলমানের উত্থান, ওই যে কট্টর বামপন্থী এই যে উত্থান বাংলাদেশে ঘটছে, এই বার্তাটা ছড়িয়ে দেওয়া গেল গোটা বিশ্বে এবং আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তাই তো, এবার বাংলাদেশের ভবিতব্য কি? আর একটা পাকিস্তান পুড়িয়ে দেওয়া যায় না, সেই দিকেই ওরা চেষ্টা করবে। কারণ ওখানে যদি পাকিস্তান আরেকটা করা যায়, তাহলে এইখানে হিন্দুস্থান মানে হিন্দু আর কি, হিন্দু রাষ্ট্র তৈরি করতে সুবিধে হবে। কারণ ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া ক্রিয়া, লোকজন তো বুঝবে না খেলাটা কোথায়, বাজিগররা কে। আর এইভাবে ইসলাম ধর্মকে, মানে ইসলামতে ওরা ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। ওই মৃতদেহটাই রয়েছে আধমরা অবস্থায়, জনতার নাম করে রয়েছে। সেইটাকেই ওরা, আমি আগেই বলেছি, ওদের কাছে ওটাই বড় শত্রু। কিন্তু কারণ ইসলামের অর্থনীতি আছে, পাল্টা ব্যাংকিং ব্যবস্থার কথা বলা আছে, জাকাতের উপর ভিত্তি করে, সমবায়ের উপর ভিত্তি করে একে অপরের পাশে ভাগ করে খাওয়ার বিধান আছে, যেটা ইহুদি শক্তি যারা বিলিয়নিয়ার পুঁজিপতি তৈরি করতে চায়, গোটা সম্পদকে, পৃথিবীর সম্পদকে কুক্ষিগত করতে চায়, তারা ভয় পায়, তারা ভীত। এটা যে ঘটবে, এমন যে ঘটবে, রাসূল বহু আগেই বলে গেছেন। সেই বোধ
হে মুসলমান, তোমার নেই, কিন্তু আমি তো তোমাদের কাছে কট্টরপন্থীদের কাছে কাফের সন্তান, আমার আছে। আমি উপলব্ধি করি, বহুবার করে সতর্ক করি, কিন্তু কোথায়, কজন শোনে, কজন বোঝে? গভীরে যান। ওরা জায়নিস্ট শক্তির উত্থানের পর থেকে ওরা যে আফগানিস্তান তৈরি করেছে, সেই আফগানিস্তানের ইতিহাস শুনুন, দেখুন। যে ইরান তৈরি করেছে ইসলামিক রেভলিউশনের পরে, সেই বস্তাবন্দি নারীরা ইরান, সেই ইরান আগে কেমন ছিল 1970 দশকের আগে, সেই নারীদের কত স্বাধীনতা ছিল সেটা জানুন। ওরা কেন? ইরান হলো শিয়াদের পবিত্র ভূমি। কেমন ইসলাম, কেমন শিয়া ইসলাম, কেমন ওই যে ইরান বস্তা। সুন্নি ইসলাম কেমন, ওই যে সৌদি আরব বস্তা। আর কি আফগানিস্তান, তালিবান, বাপ রে, এরা হলো ইসলাম। হারুন রশিদ কোথায়, সালাদিন কোথায়, দ্বিতীয় মেহমেদ কোথায়, দ্বিতীয় মেহমেদের প্রজ্ঞা কোথায়, যিনি বাইজেন্টাইন জয় করেছিলেন? কি গভীর পড়াশোনা ছিল তার, আমি তাকে পড়েছি, জেনেছি। কোথায় তারা? কোথায় গোল্ডেন এজ, ইসলামের স্বর্ণযুগ? কোথায়? যারা চেষ্টা করেছিল সাদ্দাম হোসেন, যেখানে নারীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক হওয়ার সুযোগ ছিল, তাকে শেষ করা হলো মিথ্যে অভিযোগে। কারণ ইসলাম, সাদ্দাম হোসেনের মতো দেশ, ইরাকের ইসলাম যদি মডেল হয়ে যায়, তাহলে সমূহ বিপদ। গাদ্দাফি, যিনি যার সেনাবাহিনীতে নারীরা ছিল, দেহরক্ষী বাহিনীতে নারী কমান্ডো ছিল, নারীদের পড়াশোনার অধিকার থেকে শুরু করে শিক্ষার অধিকার, সাম্য বলতে যা বোঝায় সমস্ত কিছু ছিল। গাদ্দাফির গ্রিন বুক পড়ে দেখবেন, আমি চক্রভূয়ের দিন রাত্রিতে এই গ্রিন বুক সম্পর্কেও লিখেছি বিস্তারিত। কোথায় তারা? তাদেরকে শেষ করে দেওয়া হলো পরিকল্পনা মাফিক। মিডিয়াকে দিয়ে বলানো হলো এরা সন্ত্রাসবাদী। আর যারা ওদের প্রমোটেড ইসলাম মডেল থেকে গেল, আফগানিস্তান থেকে গেল। তাহলে কেন বাংলাদেশ এবার কোন পথে? $400 বিলিয়ন লোন বাংলাদেশের উপরে এখন 2029 সালে। সেই বাংলাদেশকে ওরা পরিচালিত করবে, আর জনগণ পরিচালিত করবে না। আর তাই যাতে করে জায়নিস্ট শক্তির নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করা যায়, সরকারি চাকরি ভুলে যান, কর্মসংস্থান ভুলে যান, যা সম্পদ আছে আপনাদের সমস্ত কিছু কুক্ষিগত করে, জমি অরণ্য সম্পদকে কুক্ষিগত করবার আইন আসছে আগামীতে। গৃহপালিত পশু রাখতে পারবেন না, গরু যেমন করে জবাই করেন মাংস, ল্যাব সব উবে যাবে একে একে, বহু আগেই বলেছি। আর তার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে হয় না, সেখানেও হয়, কিন্তু সেখানে ব্রেন ওয়াশটা একটু বেশি থাকতে হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, ইন্টারনেট ডেন্সিটি বলুন, এখনও সেই পর্যায়ে যায়নি। তাই সেনাবাহিনীর দরকার আছে, নইলে এই নতুন বিশ্ব ব্যবস্থার যে বিধিন, এই যে সামনে বছর 2026 থেকে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হবে, ইতিমধ্যেই যা অবস্থা, মানুষ কি নিতে চাইবে? অনেকেই সচেতন হয়ে গেছেন, কিন্তু সেনাবাহিনী থাকলে নিতে চাইবে, নিতে হবে। অনেক কিছু ভাবার আছে, তাই নয় কি? নতুন বিশ্ব ব্যবস্থা মানে শুধু ভৌ নয়, ভ্যাকসিন নয়, ল্যাব মিট, ফ্রোজেন মিট, ভাতা, জীবিকার সর্বনাশ করা, কৃষিক্ষেত্রে রোবোটিক্স, ফার্মিং উইদাউট ফার্মার্স, এডুকেশন উইদাউট টিচার্স, এই অনেক এজেন্ডা তো বহুবার বলেছে। তো এই এজেন্ডাগুলো রূপায়িত করতে গেলে কি দরকার বলুন তো? টোটাল কন্ট্রোল দরকার। আর তার জন্য কি জাতীয় সরকার দরকার? সেনাবাহিনীর নির্দেশে পরিচালিত সরকার দরকার। সেটা কি আপনারা বুঝতে পারেননি? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ভাবতে থাকুন এবং তৈরি থাকুন।